আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ৪,৪৮০ মার্কিন ডলার ছাড়িয়েছে এবং মার্কিন ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ও দুর্বল ডলারের প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম দ্রুত বাড়ছে। চলতি বছর শেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের আউন্স $৫,৫০০ ছাড়াতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবার তেজি হয়ে উঠেছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মূল্যবান এই ধাতুর চাহিদা বাড়ায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ৪,৪৮০ মার্কিন ডলার ছাড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জোরালো হওয়ায় ডলারের দরপতন ঘটেছে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা মুদ্রার ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে ঝুঁকছেন। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনার প্রবণতাও বাজারকে চাঙা রাখছে। তাহলে বছর শেষে কোথায় গিয়ে ঠেকবে স্বর্ণের দাম? বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস বলছে, বর্তমান বাজার যেভাবে এগোচ্ছে তাতে ২০২৫ সালের ধারাবাহিকতায় চলতি বছরের শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স $৫,৫০০ গিয়ে পৌঁছাতে পারে। তবে বাজারের ওঠানামা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছেন তারা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ল ৩,৮৩৯ টাকা। নতুন দাম অনুযায়ী ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,৬১৫ টাকা বেড়ে হয়েছে ২,২৯,৭৮০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৭,৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম উন্নীত হয়েছে ১,৬১,১৯৬ টাকা। এদিকে সোনার দামের পাশাপাশি বেড়েছে রূপার দামও। প্রতি ভরি রূপায় দাম বেড়েছে সর্বোচ্চ ২৩৫ টাকা। এতে ভ্যাট সহ ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম উন্নীত হয়েছে ৫,৩০৭ টাকায়। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড লিগ্যাসিফিকেশন ইউনিট থেকে এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। নতুন কোনো কার্গো না থাকায় এবং পুরনো মজুদ শেষ হয়ে যাওয়ায় বুধবার রাত থেকেই জাতীয় গ্রিডে এই টার্মিনালের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে এলএনজি সরবরাহ দৈনিক ১০৫ কোটি ঘনফুট থেকে কমে মাত্র ৫৫ কোটি ঘনফুটে নেমে এসেছে বলে জানায় কর্তৃপক্ষ। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দেশে এখন ঘাটতি প্রায় ১৬২ কোটি ঘনফুট। চরম এ সংকটে স্থবির হয়ে পড়েছে কলকারখানার উৎপাদন, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ ও সিএনজি সরবরাহ। পেট্রোবাংলা জানিয়েছে ২৩ বা ২৪ আগস্টের আগে নতুন কার্গো আসার সম্ভাবনা নেই। নতুন এলএনজি কার্গো দ্রুত না এলে আগামী কয়েকদিন পরিস্থিতি আরো কঠিন হতে পারে। ইরানের বিরুদ্ধে এবার সর্বাত্মক অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তেহরান নয়, ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ৫ মাসে বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে ট্রাম্পের নতুন এই ঘোষণায় আরো জটিল হচ্ছে পরিস্থিতি। বিস্তারিত নীলাদ্রি ফারহানের রিপোর্টে। ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এবার নজিরবিহীন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তেহরান, তাই দেশটিকে অভূতপূর্ব অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে ফেলা হবে। এই অভিযানকে অর্থনৈতিক ডি ডে হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। অর্থাৎ ইরানের বিরুদ্ধে বড় ও চূড়ান্ত মাত্রার অর্থনৈতিক আক্রমণ চালিয়ে দেশটির উপর সর্বাত্মক চাপ তৈরি করতে চান তিনি। তেল পাচার, অর্থ স্থানান্তর সহ ইরানকে সহায়তার সব পথ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। চাপ শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থা ইরানকে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুধু অর্থনীতি নয়, ইরানের সামরিক সক্ষমতাও বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে দাবি ট্রাম্পের। ইরানের নেভি, এয়ারফোর্স ও সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি। এখন নতুন অর্থনৈতিক অভিযানের মাধ্যমে দেশটির বাকি সক্ষমতাকেও আরও দুর্বল করে দিতে চায় ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরান এখন কোণঠাসা অবস্থায় রয়েছে এবং নতুন পদক্ষেপ দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করবে। এরই মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপও ক্রমেই বাড়ছে ইরানের উপর। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঋণখেলাপি এস আলম গ্রুপের জন্য শিথিল হলো ব্যাংক কোম্পানি আইন। বিদ্যুৎ উৎপাদন সচল রাখার অজুহাতে গ্রুপটির মালিকানাধীন এস পাওয়ার অ্যাক্ট লিমিটেডকে বকেয়া ঋণের প্রায় $32 লাখ ছাড়ের বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মাধ্যমে 2027 সাল পর্যন্ত কয়লা আমদানির এলসি বা ঋণপত্র খোলারও বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে শতভাগ নগদ মার্জিনের। সাদাত হাবিবির রিপোর্ট। এস আলম গ্রুপের ঋণের পাহাড়ে যখন দেশের ব্যাংকিং খাত জর্জরিত, ঠিক তখনই গ্রুপটির একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আইন শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীর 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস আলম পাওয়ার 1 লিমিটেড। এই কেন্দ্রের বকেয়া সিন্ডিকেট ঋণের $31,97,000 বা প্রায় $32 লাখ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। টাকার অঙ্কে যা 40 কোটি টাকার বেশি। 19 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক থেকে এক সার্কুলারে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি থেকেই এই অর্থ ছাড়ের পাশাপাশি কেন্দ্রটির জন্য কাঁচামাল বা কয়লা আমদানির এলসি খোলারও বিশেষ অনুমোদন পাবে এস পাওয়ার 1। ব্যাংক কোম্পানি আইন 1991 সালের 121 ধারায় বিশেষ ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খেলাপিদের নতুন ঋণ বা এলসি সুবিধায় নিষেধাজ্ঞা থাকা সংক্রান্ত 27 ক 3 ধারাটি এই প্রতিষ্ঠানের জন্য সাময়িকভাবে স্থগিত থাকবে। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। এই বিদ্যুৎ কেন্দ্রটির 70% মালিকানাই বিতর্কিত এস আলম গ্রুপের, বাকি 30% চীনা দুই প্রতিষ্ঠানের। তীব্র ঋণ খেলাপি হওয়ায় সাধারণ নিয়মে এস আলমের কোনো এলসি খোলার সুযোগই ছিল না। ফ্যাসিস্ট রেজিম তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে, তার জন্য এই এস আলম সৃষ্টি হতে পেরেছে। আমরা জানতে পারছি এই সরকারের কিছু লোক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তাই যদি হয় তাহলে মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত। চলমান জ্বালানি সংকটে এস আলমকে ঘিরে এই বিশেষ দায়মুক্তি কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিনা সেটি এখন দেখার বিষয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 822 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 66,148 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 318 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,813 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 14 পয়েন্ট কমে অবস্থান করছে 5,679 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,892 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 519 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,429 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,615 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিসিসিআই এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এর সঙ্গে। ততক্ষণ সাথেই থাকুন।